10,000 ছেলে তারা বৈরাগী হয়ে গেছে, হ্যাঁ, ক্রোধে দুঃখে। আবার 1,000 প্রোডাকশন, আবার 1,000 ছেলে জন্ম দিয়েছেন। কালকে আমরা শুনেছি তিনি সন্তান উৎপাদনে দক্ষ ছিলেন, সেই জন্য তার নাম দক্ষ মহারাজ। আর নারদ মুনির দক্ষতা হচ্ছে ব্রহ্মচারী বানানো। কিন্তু পদ্ধতি একই। দক্ষ মহারাজ আগে 10,000 সন্তান জন্ম দিয়ে তাদেরকে তপস্যায় সিদ্ধি লাভ করে সংসারে সন্তান সৃষ্টি করার কাজে লাগিয়েছিলেন। এটাও তাই, 1,000 সন্তান হয়েছে, তাদেরকে আবার পাঠিয়েছে তপস্যা করতে। কোথায়? নারায়ণ স্বর, একই জায়গায়। নারায়ণ সরোবর, যেখানে পবিত্র জায়গা, যেখানে তাদের অগ্রজরা বড় ভাইরা ওখানে তপস্যা করতে গিয়ে নারদ মুনির সঙ্গ লাভে তারা উদ্ধার হয়েছে, সেই জায়গায় গেছে। এটা পিতামাতাদের কর্তব্য। যে দ্বিধা, দক্ষ মহারাজ তাদের দ্বিতীয় পুত্রদের সেখানে পাঠাতে দ্বিধা করেননি। বৈদিক সংস্কৃতিতে সন্তান উৎপাদনের গৃহস্থ আশ্রমে প্রবেশ করার পূর্বে ব্রহ্মচারী রূপে আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান লাভের শিক্ষা গ্রহণের পন্থা রয়েছে। এটি হচ্ছে বৈদিক ব্যবস্থা। তাই প্রজাপতি দক্ষ পুত্রের দ্বিতীয় দলটিকেও দক্ষ পাঠিয়েছিলেন তপস্যা করার জন্য। কিন্তু নারদ মুনি যেই দেখেছেন 10,000কে ব্রহ্মচারী বানালাম, আবার 1,000, তার তো লোভে আর কি বলা যায়, আমাদের বাংলায় বলে জিভে জল এসে গেছে। আরে তোমাদের পিতা যেরকম সন্তান জন্ম দিতে দক্ষ, আমিও আমার প্রচারের দক্ষতা প্রদর্শন করব সারা জগৎকে। গিয়ে হাজির নারদ মুনি। নারদ তো অন্তর্যামী, উপর থেকে সব দেখছে, কে কোথায় আছে, কে কি করছে। সেই 1,000 ছেলে দেখে নারদ মুনি নেমে গেছেন ওইখানে, তার বিমান থেকে তিনি নেমেছেন। বলছে, কোথায় যাচ্ছ, কিসের জন্য এখানে এসেছ, তোমাদের উদ্দেশ্য কি, ফিউচার প্ল্যান কি? ছোট থেকে ফিউচার প্ল্যান হয়ে যায়, কি দেখবেন। আমি যত বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করি, কি রে কি হবে, বলতে মানে কোন ক্লাসে পড়ো, সেকেন্ড স্ট্যান্ডার্ড, কি কি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী। তো বড় হয়ে কি হবে, ডাক্তার হব। একটা বাচ্চা 4-এ পড়ে, ডাক্তার হবো। তোমার কি নাম? মোহন রায়। তুমি ডক্টর মোহন এখন থেকে। সে খুব খুশি হয়েছে। পরের বারে এসছে, আমি ভুলে গেছি ও যে ডক্টর হবে বলে। কি নাম? মোহন রায়। কোন ক্লাসে পড়ো? 3rd স্ট্যান্ডার্ড, তৃতীয় ক্লাসে। কি হবে? IAS অফিসার হবে। বাহ, খুব ভালো। তখন তার মা বলছেন, মহারাজ আপনার মনে আছে গত যখন এসেছিল কি হবে বলেছিল? না তো, ডাক্তার হবে। ও তুমি ডাক্তার মোহন? বলে না মহারাজ, আমি ডাক্তার হব না। চেঞ্জ হতে থাকে, কিন্তু টার্গেট, বিশেষ করে যখন 9-এ উঠে যায় না বাচ্চারা, টার্গেট হয়ে যায়। টার্গেট তাদের পাম্প মেশিন যেরকম ঘুরিয়ে স্টার্ট করতে হয়, কিন্তু যখনই স্টার্ট ধরে নেয় চলতে থাকে। ঠিক সেরকম বাচ্চাদের ঠেলে মেলে 6, 7, 8 পর্যন্ত ঠেলতে হয়, ঘোরাতে হয়। 9-এ উঠে গেলে স্টার্ট ধরে নেয়। কি হবে? আমি সায়েন্স পড়ব, আমি ডাক্তার হব, আমি উকিল হব।
লাইন ধরে। তো টার্গেট, তো নারদমুনি জিজ্ঞেস করতো তোমাদের টার্গেটটা কি, এখানে যে তপস্যা করতে এসছো, তপস্যার উদ্দেশ্যটা কি? প্রত্যেকের তো উদ্দেশ্য থাকে না। তো ওরা একই কথা বলেছে যে তপস্যা করে গিয়ে বাবাকে সাহায্য করব, প্রজার সৃষ্টিতে, অর্থাৎ গৃহস্থ হব, বিয়ে করব, সন্তানাদি সৃষ্টি করব। তো নারদমুনির সঙ্গে দেখা, প্রত্যেকের টার্গেট থাকে, টার্গেট নিয়ে পড়াশোনাও। আমি দেখি ছেলেদের একটা টার্গেট, মেয়েদেরও এখন বর্তমান টার্গেট হয়েছে। তবে মেয়েদের ওই একটু হাঁটা চলা শুরু করলেই কোলে বাচ্চা নিয়ে ঘুরবে, ওদের টার্গেট কোলে বাচ্চা নিয়ে ঘোরা, একটা পুতুল, একটা ট্যাডিস, কিছু একটা নিয়ে। ওদের কোলে বাচ্চা দরকার, ওদের টার্গেট হচ্ছে কোলে বাচ্চা। ছোটবেলা থেকে এই টেন্ডেন্সি এসে যায়। দেখি কিছু কিছু মেয়েরা তো কোলে গোপালকে নিয়ে ঘুরে, সেটা তো ঠিক আছে, গোপাল আমার, আমার গপু বলে অনেক মেয়ে। গপু তোমার কে হয়? আমার সব কিছু। আমি তাহলে গপুকে তুমি বয়ফ্রেন্ড বানাও, লাভ। হ্যাঁ, গপু তোমার সঙ্গে আদান প্রদান করবে। কেউ বলে আমার ছেলে, গোপাল আমার ছেলে, গপু। যাই হোক, তো নারদমুনি জিজ্ঞাসা করছেন তোমাদের টার্গেটটা কি, ভবিষ্যতে তোমরা কি হতে চাও? কি হতে চাও, টার্গেট কি? অভ্যক্ষা কতি চিন্মান, অভ্যক্ষা কতি চিন্মাসান, কতিচিৎ বায়ু ভোজনা, আরাধয়ন মন্ত্রমিমম অভ্যসন্ত ইড়স্পতিম। ওম নমো নারায়ণ পুরুষায় মহাত্মনে, বিশুদ্ধ সত্ত্বধিষ্ণায় মহাহংসায় ধীমহি। অভ্যক্ষা কতিচিন্মাসান, কতিচিৎ বায়ুভোজনঃ, আরাধয়ন মন্ত্রমিমম অভ্যসন্ত ইড়স্পতিম। ওং নমো নারায়ণায় পুরুষায় মহাত্মনে, বিশুদ্ধ সত্ত্বধিষ্ণায় মহাহংসায় ধীমহি। প্রজাপতি দক্ষের পুত্ররা কয়েক মাস কেবল জল পান ও বায়ু ভক্ষণ করেছিলেন, আর কিছু খাননি। উপবাস, নির্জলা, কখনো জল। এইভাবে কঠোর তপস্যা করে এই মন্ত্রটি উচ্চারণ করেছিলেন, ওং নমো নারায়ণায় পুরুষায় মহাত্মনে, বিশুদ্ধ সত্ত্বধিষ্ণায় মহাহংসায় ধীমহি। অর্থাৎ আমরা পরমেশ্বর ভগবান নারায়ণকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি সর্বদা তার চিন্ময় ধামে বিরাজ করেন। যেহেতু তিনি পরম পুরুষ, তাই আমরা তাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তপস্যা করতে হবে, মন্ত্র জপ তো একটা আছেই। এই শ্লোকে নারদমুনি দীক্ষা দিচ্ছেন, কিন্তু দীক্ষা দিয়ে পরে দুটো শ্লোকে আবার শিক্ষা দেবেন যে কি মন্ত্র জপ করেছিলেন, সেটা আমরা বললাম। ওং নমো নারায়ণায় পুরুষায় মহাত্মনে, বিশুদ্ধ সত্ত্বধিষ্ণায় মহাহংসায় ধীমহি। এখন আমরা কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মন্ত্র জপ করি। এটা যারা হরি নাম দীক্ষা নিয়েছেন। যারা ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন তাদের গোপন মন্ত্র গুরুদেব
কানে মন্ত্র দিয়েছেন। 7খানা মন্ত্র আছে। আবার যারা সন্ন্যাস দীক্ষা নিয়েছেন তাদের মন্ত্র আলাদা। তবে যে মন্ত্রই আপনি জপ করুন, লাগবে তপস্যা। মঙ্গল আরতি করা, বসে 16 মালা জপ করা, তপস্যা। নির্জলা, যেরকম পরশুদিন আমাদের একাদশীতে দুপুর পর্যন্ত নির্জলা উপবাস ছিল। তবে কেউ জলপান করেন, কারো সমস্যা থাকলে অনুকল্প প্রসাদ পেতে পারেন। নির্জলা উপবাস। কি খেয়েছিলেন? জল খেয়েছিলেন। দুটো শ্লোকে 3টে 26, 27, 28। 26-এ তারা স্নান করে এলেন। 26টা পড়েছি না? না। তদস্পর্শ না দেব বিনির্ধুত মলাশয়া জপন্ত ব্রহ্ম পরমম তে পুস্তত্র মহত্তপ। 26 নম্বর শ্লোকটা। তারা সেই তীর্থ জলে স্নান করে, তিলক করে, কেশ মুন্ডন করে, স্নান করে, তিলক করে, শুদ্ধ বস্ত্র পরিধান করেছিলেন। আর নারদমুনি তাদের দীক্ষা মন্ত্র দিয়েছে। দীক্ষা মন্ত্র এইটা: ওং নম নারায়ণায় পুরুষায় মহাত্মনে বিশুদ্ধ সত্যাধিষ্ণায় মহাহংসায় ধীমহি। এই মন্ত্র দিয়েছিলেন জপ করতে। আর তারা কিভাবে জপ করেছিলেন? আরাধয়ন মন্ত্রমিমম ইভ্যসন্ত ইড়স্পতিম কতিচিৎ বায়ু ভোজনা। কতিচিৎ বায়ু ভোজনা মানে কখনো কখনো তারা বায়ু ভোজন আর পানীয় জল পান করতে, আর কিছু না। আর এই মন্ত্র জপ করেছে। দুটো কথা যেখানে আলোচনা করা যায়, একটা হচ্ছে তীর্থ স্নান। প্রভুপাদ লিখেছেন যে প্রত্যেকে আমাদের তীর্থ স্নান, কলিযুগে জলপান বা বায়ু ভক্ষণ করে তপস্যা করা সম্ভব নয়, কিন্তু এইগুলো আপনাকে বাদ দিতে হবে। অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষ আর নেশা, জুয়া খেলা, এগুলো বাদ দেওয়াটা একটা তপস্যা। কলিযুগের তপস্যা এইটাই। 4টা নিয়ম যখন প্রভুপাদ বিদেশে এই ইস্কন প্রতিষ্ঠা করলেন, তিনি লিখলেন এই 4টা বিধিনিষেধ তোমাদের পালন করতে হবে। সবাই তখন একে অপর দিকে তাকিয়ে হাসছে, সে কি গো? এই 4টাই হচ্ছে আমাদের জীবন। অবৈধ সঙ্গ বিদেশে, আমাদের দেশে বৈধ সঙ্গ। আপনি যদি স্ত্রী সঙ্গ করতে চান, একটা মহিলাকে বিবাহ করুন, বৈধ স্ত্রী। বিদেশে তো উল্টো, স্বামী স্ত্রী যে বা ছেলে মেয়ে যে সারা জীবন একসঙ্গে থাকতে হবে এর কোনো মানে নেই, কোনো মানেই নাই সারা জীবন একসঙ্গে থাকতে। আমার মনে পড়ে আমাদের অনঙ্গ মোহন প্রভু একবার তার উপলব্ধি ব্যক্ত করেছিলেন। বলে আমার বাড়িতে একবার আমার মায়ের বান্ধবী, ছোটবেলাকার বান্ধবী, সে এখন আমেরিকায় থাকে। ও যখন কলকাতায় এসেছিল, তো মা তাকে ইনভাইট করেছিল আমাদের বাড়িতে। তো আমার মা সবাইকে পরিচয় করাচ্ছেন, ইনি হচ্ছেন আমার পতিদেব, হাজব্যান্ড, স্বামী, এই হচ্ছে আমার ছেলে, এই মেয়ে, এই শ্বশুর শাশুড়ি, এই সংসার। তো সেই বান্ধবী ভদ্র মহিলা মাকে প্রশ্ন করছে, এই যে তোমার হাজব্যান্ড, এর সঙ্গে তুমি কতদিন ধরে আছো? কতদিন মানে, ইনি তো আমার স্বামী, বিয়ের পরে সারা জীবন এর সঙ্গে কাটবেও। না, এটা কোনো জীবন হলো না। আমাদের দেশে
যার সঙ্গে তুমি খুশি তার সঙ্গে থাকতে পারো। আর একজন লোকের সঙ্গে এতদিন থাকা যায় নাকি বিদেশে? বড় তপস্যা, অবৈধ সঙ্গ। জুয়া তো বিদেশে মেন ইনকাম, ক্যাসিনো, বড় বড় জুয়া। আমাদের দেশে লটারি। তারপর আমিষ আহার, এখানেও আটকে যাবে। সারা জীবন আমিষ ত্যাগ করা বড় তপস্যা নয়? লোকে তো জিজ্ঞাসা করে যে আপনারা নিরামিষ খেয়ে এত এনার্জি কোথা থেকে পান? ঘন্টার পর ঘন্টা কীর্তনে নাচতে আছে, মানে অনর্গল সেবা করে যাচ্ছে। যারা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তারা আপনার জানেন। লোকে জানে এরা মঠ মন্দিরে থাকে, এদের কোনো ঝামেলা নেই, কোনো দায়িত্ব নেই। আমি একবার দিল্লি যাচ্ছিলাম ট্রেনে করে। ট্রেনটা ছিল আবার রাজধানী। অনেক দিনের ইচ্ছা ছিল একটা রাজধানী ট্রেনে উঠব, যেটা আমাদের অন্যান্য ট্রেনে প্রায় 28 ঘন্টা 30 ঘন্টা লেগে যায় দিল্লি পৌঁছাতে, বৃন্দাবন পৌঁছাতে এরকম 20-22 ঘন্টা লেগে যায়। আর সেখানে এই ট্রেন রাজধানী মাত্র 14 ঘন্টায় দিল্লি পৌঁছেছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি প্রথম একবার রাজধানী চড়লাম, ওই ট্রেনটা 14 ঘন্টায় দিল্লি পৌঁছানোর কথা, শীতের দিনে কুয়াশার কারণে 14 ঘন্টা লেট ছিল। তো আমি যে সিটে ছিলাম, সিট তার সামনের সিটে এক ভদ্রলোক, লোয়ার সিটে, সেই যে শিয়ালদা থেকে তিনি উঠে শুয়েছেন, ওই বিছানাতে বসে খাওয়া দাওয়া, বিছানাতে চা খাওয়া। তো আমি আবার রাজধানী করে যাচ্ছি, তার একটা ঈর্ষা হিংসা। হ্যাঁ, বলছে महाराज जी आप कहाँ जाएंगे? मतलब दिल्ली जाच्छी। दिल्ली में क्या काम है? तो हमारा मंदिर है और यहाँ बड़ा सेमिनार होगा। सेमिनार? आप लोग तो करताल मृदंग हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण करते हैं, इतना क्यों लेखा पढ़ा है आप लोग का? बाहर लोग जाने, इधर कोनो काज नहीं, सो खाए दाए घुमाए। কিন্তু তপস্যা কিভাবে অক্লান্ত পরিশ্রম। আমার গুরুদেবকে তো দেখে তাজ্জব হয়ে যাবেন, তাজ্জব কি বল। তো যাই হোক, কলিযুগের তপস্যা 4 নিয়ম পালন কর। অর্থাৎ তপস্যা আপনাকে করতেই হবে। লোকেতে জিজ্ঞেস করে না, মন ঠিক থাকলে সব, এত কিছু করার দরকার। তো দুটো শ্লোকে স্নান করার একটা ব্যাপার রয়েছে। নিয়মিত তীর্থে স্নান, গঙ্গা যমুনা থাকলে। আর গঙ্গা যমুনা যদি নাও থাকে, আমার গুরুদেব একটা পন্থা দিয়েছে। আমার গুরুদেব বলে গেছেন যে বাথরুমে স্নান করো, ট্যাপ জলে স্নান করো, যেখানে স্নান করো, গঙ্গা 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 3 বার বলে স্নান করো, তোমার মাথায় গঙ্গা জল পড়বে। তারপরে আমাদের পবিত্র আচমন করতে হয়। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যস্মরেত পণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর শুচি, এসব আছে বিচার। স্নান স্নান তো একটা গুরুত্বপূর্ণ। স্নান করে তপস্যা, খুব একনিষ্ঠতা, খামখেয়ালিপনা হলে হবে না। গুরু মহারাজ প্রায় বলছেন তোমরা কলিযুগে হরি নাম জপটা ভালো করে করো, ভালো করে করো হরি।